দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, জানিয়ে দেব শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ, কাল শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। সরকার ও বিরোধী দলের ভিন্ন ভিন্ন মত। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় দেশে পাঠানো হতে পারে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশি মরদেহ। লিজধারী অব্যবস্থাপনাকে দুষছেন স্থানীয় নেতারা। মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। এ দায় আমার, এ দায় তোমার। এই সুযোগে যারা তোলে, যারা ঘুষ নেয়, তাদের শুধু রেট বেড়ে যাবে কিছু। যে ঘটনাই ঘটছে, বর্তমান সরকার তারা বলছেন যে ববি হাকিম এর জন্য দায়ী। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি। প্রগতি সরণি থেকে রামপুরা মূল সড়কে যানজটের চরম ভোগান্তি। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। অনেক ওয়ার্কিং উমেন মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে যেন পার করে। স্বাস্থ্য খাতে সরকারের বিশেষ গুরুত্ব, বাজেট দ্বিগুণ সহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা, দ্রুত বাস্তবায়ন আর টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ। উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তারল্য, নেতিবাচক প্রভাব পড়ছে আমানতের মুনাফায়, সঞ্চয়ে আগ্রহ হারাতে পারেন বহু গ্রাহক। ম্যাকাই টেস্টের আগে ওপেন ট্রেনিং সেশনে ভক্তদের সেলফির আবদার মেটালো অস্ট্রেলিয়া। ফেভারিট ক্রিকেটারের সাথে সেটাচ্ছেন কথাও। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচিত করবেন দেশের 23তম রাষ্ট্রপতি। ভোট যুদ্ধে মুখোমুখি হচ্ছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ। ভোট গ্রহণের জন্য সংসদ কক্ষে থাকছে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে বাক্সে ব্যালট পেপার জমা দেবেন। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে আজই গেজেট প্রকাশ করা হবে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এদিকে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়াতে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। অধিবেশন নয়, বিশেষ সভায় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তাই 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এমন দাবি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। সবাইকে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। 70 অনুচ্ছেদ বিএনপি সরকার করেনি। আবার ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে সরকার এসেছিল তারাও সংবিধানে পরিবর্তন আনেনি। যদি জুলাই সনদ বাস্তবায়ন করত তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো। কিন্তু সেভাবে তো বিএনপিটা নির্বাচন করছে না। প্রশাসনের সব জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। আরিফিন, কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।
কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? এই নির্বাচনকে কিভাবে বিশ্লেষণ করছেন সংবাদকর্মীরা? ধন্যবাদ। মূলত ছোঁয়া এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এর মধ্যে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ প্রস্তুতি শেষ। কিছুক্ষণ আগে ব্যালট নিয়েও নির্বাচন কর্মকর্তার ভিতরে প্রবেশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য, তারাও আসছেন এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য দিচ্ছেন। সব কিছু মিলে কিছুক্ষণ আগে সেই নির্বাচন যে কক্ষে হবে সেইটা ঘুরে এসেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, একটু জানতে চাই কি দেখলেন, আসলে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এখন? প্রস্তুত জাতীয় সংসদ ভবন মূলত দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। যদিও সমীকরণ অনুযায়ী বা সংখ্যাগত দিক থেকে এই নির্বাচনের ফলাফল অনেকটা নিশ্চিত, কিন্তু তারপরেও নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা আছে, সে কারণে এই ভোট গ্রহণের আয়োজন, এবং সেই আয়োজনে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে এবং সেই ব্যালট বাক্স মূলত সংসদের যেখানটা অধিবেশন কক্ষ সেখানেই নেওয়া হয়েছে। এবং সেই অধিবেশন কক্ষে আমরা যেমনটা দেখেছি যে প্রধান নির্বাচনী কর্মকর্তা যিনি এই নির্বাচনকে ঘিরে সংসদ সদস্যদেরকে বৈঠকও ডেকেছিলেন, তিনি তার জন্য একটা আলাদা আসন বরাদ্দ রয়েছে এবং সঙ্গে সংসদ সদস্য যারা তারা তাদের নির্ধারিত আসনে বসে আসলে ভোটটি প্রদান করবেন। এবং যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারের মুড়ি অংশে তারা তাদের নাম স্বাক্ষর করে স্পষ্ট করে নাম লিখে সেখান থেকে তারা ব্যালট পেপারটি সংগ্রহ করবেন এবং এরপর তারা নিজ আসনে বসেই মূলত ভোট প্রদান করবেন এবং প্রার্থীর নামের পাশে নিজ নাম লিখে, অর্থাৎ স্বচ্ছ পদ্ধতিতেই মূলত এই ভোট গ্রহণটি হচ্ছে। স্বচ্ছ ব্যালটেই হবে, নিজের নাম, সংসদীয় আসন সেসব উল্লেখ থাকবে প্রার্থীদের ভোটারদের বেলায় এবং সেই ভোট প্রদান করবেন। দুজন প্রার্থী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি মনোনীত বা সরকার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় ঐক্য সেখান থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। কিন্তু ভোট প্রদান করতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু তিনি নিজেই সংসদ সদস্য। অন্যদিকে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করছেন হাফিজুর রহমান, তিনিও ভোট প্রদান করবেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনিও ভোট প্রদান করবেন, কেননা তারা দুজনই সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তো ভোট প্রদান করবেনই। অন্যদিকে এই ভোট গ্রহণকে ঘিরে বা ভোট প্রদান কর্মকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী দল, আপনি বলছেন যে বিরোধী দল ইতিমধ্যেই তাদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে, যেটি সরকারি দল গতকালই অনুষ্ঠিত করেছে, আজকে বিরোধী দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। তারা যেটি বলছে 70 অনুচ্ছেদ তাদের এই নির্বাচনের বেলায় এক ধরনের তাদের সেটি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে চিফ হুইপের বক্তব্য স্পষ্ট হয়েছে যে এখানটা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কিন্তু তারপরেও যেহেতু এটি সংসদের অধিবেশন চলছে না, কিন্তু তারপরেও এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের মাধ্যমে এক ধরনের আলাদা একটি বৈঠক ডেকেছেন। সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ এই বেলায়ও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে এবং সেই আলোকেই বিএনপি দলীয় প্রায় 247 জন সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সহ, যেখানে বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছে, তারাই বিপুল সংখ্যক ভোটে তাদের প্রার্থীকে বিজয়ী করবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত বিতর্কমুক্ত একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। একটু সঙ্গে যুক্ত করতে চাই, মির্জা আব্বাস যিনি বিদেশে চিকিৎসাধীন, তিনি এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন এবং তিনি ভোট দিতে পারবেন না। এর বাইরে বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্য, তিনিও ভোট দেবেন না বলে আমরা যত জেনেছি। এর বাইরে আরও কয়েকজন জামাত ইসলামের সাতক্ষীরা এলাকা গাজী নজরুল ইসলাম, তিনি আসবেন কিনা সেটি নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। একটু জানতে চাই, 35 বছর পর বাংলাদেশে এই প্রথমবারের মতো আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের কথা শুনছিলাম, আমরা যুক্ত হব, তবে এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। নিয়ে ব্যালট পেপার তাদের কাছে নিয়ে যাবেন, একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবেন সেখানে নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পরে বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপন হয় তার ব্যবস্থা করা হবে। ফলাফল তো সরাসরি প্রচার করা হবে টেলিভিশন। আমরা আপনাদের আজকে যেটা করব সেটা হলো মিডিয়ার জন্য আমরা করেছি, যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা আর লাইভ করব না, কারণ 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে, সেই কারণে আমরা লাইভ করব না, কিন্তু সব রেকর্ড থাকবে
মানে ইনট্যাক্ট রেকর্ড থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে, এটা আমরা লাইভ করব। আর এরপরে লাইভ করবো, এইটুকু কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে তিনি ভোট দিলেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের গাজী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, নেই। এখানে আমাদের মানে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। যে উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মাননীয় চিফ হুইপ, আপনি যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্যের পদ থেকে, বা উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজে আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হচ্ছে যে ইসিবি যতটুকু জানতে পেরেছি তিনি 50 জন ভোটার, তো এক্ষেত্রে আমাদের যিনি বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মহোদয় আছেন উনি কি ভোট দেবেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা এখানে ভোট দেবেন, কাজে সেই হিসেবে তিনি ভোট দেবেন। সেটা হচ্ছে বিরোধী দল আজকে একটা অভিযোগ করছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি নিয়ে তারা সরকারের প্রতি যে অভিযোগটি তুলেছেন যে সরকার তাদের কথা রাখেনি। এক, আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা আজকে নিয়ে, যেহেতু এটি একটি নির্বাচন এবং এই নির্বাচনের পরিচালনা করছে নির্বাচন কমিশন, ফলে আপনাদের পক্ষ থেকে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে, এটাই নির্বাচন। আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আমার চলব। সংবিধানেরও দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারেন তারা, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর এই নির্বাচনের ভোটার তালিকার প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডেলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল ডিক্লেয়ার হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। জি, আপনি বলছিলেন যে শপথ পড়ার বিষয়ে, এখানে আসলে শপথ কে পড়াবেন? যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব যিনি পালন করছেন তিনি? এক,
আর 2 নম্বর হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রিত্ব পদ হচ্ছে সেই থেকে পদত্যাগ করছেন কিনা এই বিষয়ে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরে আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার যিনি তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি যেন? ওইটাই আগে যেটা করছিলেন সেটা। আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আপনার আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার মানে তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তো উনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। আমাদের মাননীয় হুইপ সাহেব আসেন, ওনাকে একটু আসতে দেন। জি আসেন। হ্যাঁ স্যার আসেন। আরে ভাই বসো তো। আমাদের আপনারা কিন্তু ছবি তুলবেন, আমরা সকল সংসদ। দর্শক, সাংবাদিকদের ব্রিফ করছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এর আগে গত 24 জুলাই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। অভিযোগ, আবাসিক ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল গড়ে উঠেছিল। ছিল সরু সিঁড়ি, অপর্যাপ্ত বাতাস চলাচল এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি। এই ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মালিক বীরেশ্বর মিত্র পলাতক। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় দফতরের খুব কাছে দুর্ঘটনাস্থল হওয়া সত্ত্বেও কিভাবে এত ক্ষয়ক্ষতি তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে ময়নাতদন্তের পর নিহত বাংলাদেশিদের মরদেহ সন্ধ্যায় দেশে পাঠানো হতে পারে। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চলছে পুলিশের অভিযান। হোটেল শিখাইনের মালিকের খোঁজে অভিযানের সময় গ্রেফতার করা হয় আবু জাফর নামের একজনকে। পুলিশের অভিযোগ, হোটেলটি লিজ নেওয়া হয়েছিল তার নামেই। আটক করা হয়েছে আরও দুজনকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ দল সিট। কর্তৃপক্ষ বলছে মির্জা গালিব স্ট্রিটের 5তলা ভবনটিতে চলছিল একাধিক হোটেল এবং অতিথি নিবাস। অভিযোগ, ভবনের ভেতরে ছোট ছোট ঘর তৈরি করে গাদাগাদি করে অতিথিদের রাখা হতো, যেখানে শিখাইনের জন্য ব্যবহার করা হচ্ছিল 1100 বর্গফুটের মতো জায়গা। অভিযোগ রয়েছে এই জায়গার মধ্যেই তৈরি করা হয়েছিল 5টি খুপড়ি ঘর। অর্থাৎ থাকার জায়গা বৃদ্ধি করতে গিয়ে কমে গিয়েছিল চলাচলের জায়গা। আর আগুনের সময় এই ধরনের সংকীর্ণ কাঠামোই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। প্রাথমিক তদন্তে সরু সিঁড়ি, সীমিত বের হওয়ার পথ এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ঘাটতির মতো বিষয় সামনে এসেছে। অনেক কক্ষে জানালাও ছিল না। হোটেল ব্যবসায়ীদের সাথে একাংশের পুলিশের নেক্সাস আছে। আপনারা জানেন যে নিউ মার্কেট থানার পুলিশ এখানে পোস্টিং পাওয়ার জন্য তদবির করে। শুধু তাই না, সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এতগুলো ঘটনা ঘটলো, তারাপীঠ হলো, এখানে হলো, তার আগে আরো 2টো ঘটনা ঘটলো। যে ঘটনাই ঘটছে, বর্তমান সরকার তারা বলছেন যে ববি হাকিম এর জন্য দায়ী। যারা আসবে অতিথি দেবভাব,
তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে। এদিকে আহত বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের পর চলছে ময়না তদন্তের কাজ। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে বৃহস্পতিবারই তাদের মরদেহ দেশে পাঠানো হতে পারে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতা, এখানকার স্থানীয় প্রশাসন, এখানকার হাসপাতাল সমূহে সকালবেলায় খোঁজ খবর নেওয়া হয়েছে যে সেখানে কেউ আছে কিনা। এমনকি আমাদের ডেপুটি হাইকমিশনার স্যার নিজেও হাসপাতালে গিয়েছেন কোনো কেউ আহত বা এরকম কিছু আছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। তো এরপর থেকে আমরা কলকাতা পুলিশ এবং নিউ মার্কেট থানায়, এখানে যেহেতু ঘটনাটা ঘটেছে, এখানকার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রেখেছি। এদিকে দুর্ঘটনার পর কলকাতা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের নজর এসেছে আশেপাশের আরও হোটেল এবং রেস্তোরাঁ। নিরাপত্তা বিধি নিয়ে প্রশ্ন ওঠায় একাধিক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। রাজ্য জুড়ে হোটেল এবং অতিথি নিবাসে অগ্নি নিরাপত্তা অডিটের উদ্যোগ নেওয়া হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমরা সরাসরি পশ্চিমবঙ্গে যুক্ত হতে চাই, সেখানে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, পর্যটক হিসেবে নিহত বাংলাদেশিদের পরিবারগুলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি কোনো সহায়তা পাবেন কিনা, এবং আরেকটি বিষয় পরিষ্কার করবেন মরদেহগুলো ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে। দেখুন, গতকাল যে 9 জনের মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু, তাতে হচ্ছে 7 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং বাকি 2 জন ভারতীয় নাগরিক রয়েছেন। এতদিন পর্যন্ত যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে তাতে দেখা গেছে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অর্থাৎ নিহত বা আহতদের আর্থিক অনুদান করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। এই ক্ষেত্রে যেহেতু বিদেশি পর্যটক রয়েছেন, সেক্ষেত্রে কি নিয়ম রাজ্য সরকার দেবেন, অর্থাৎ তাদের আর্থিক অনুদান দেবেন কিনা, সেটা নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। যদিও যে কোনো হোটেলে থাকতে গেলে, অর্থাৎ যেমন বাসে ট্রামে চাপতে গেলে যে টিকিট ক্রয় করা হয় তার একটা বীমা হয়। এই হোটেলে সেই বীমা পরিষেবা ছিল কিনা, অর্থাৎ যারা আবাসিক তাদের যে রুম ভাড়ার সঙ্গে একটা বীমা চার্জ নেওয়া হয় সেটা ছিল কিনা, সেটা কিন্তু খতিয়ে দেখছে এবং সেটা কি পর্যায়ে রয়েছে সেটা এখনো পর্যন্ত অজানা। যদিও এই হোটেলে, অর্থাৎ এই যে বিল্ডিং, তার আমার পিছনে এই বিল্ডিং এর যে মালিক, তার ছেলেকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে আরো 2 জন লিয়াজ অফিসার, অর্থাৎ যারা এই লিজ নিয়ে এই হোটেলকে বা এই বিল্ডিংটির ব্যবসা করতেন, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। এখন বাকি রইলো যে আপনি জিজ্ঞেস করলেন যে মরদেহগুলো কিভাবে পাঠানো হবে বাংলাদেশে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল ময়না তদন্ত হতে হতে 6:30 বেজে যাওয়ায় এই ময়না তদন্তের কাজ বন্ধ ছিল। সূর্যাস্তের পর এখানে ময়না তদন্ত হয় না নিয়ম অনুযায়ী। এরপর পুলিশ মর্গে আজকে দুপুর ঠিক 2টোর থেকে কিন্তু আবার ময়না তদন্ত শুরু হবে। বাকি যে 3 জনের ময়না তদন্ত বাকি ছিল, অর্থাৎ 2 জনের যে পরিচয় সেটা জানা যায় অনেক রাতে, সেই কারণে সুরাথাল না হলে তাহলে এই ময়না তদন্ত হয় না। তাই তাদের সুরাথাল অনেক রাতে হওয়ার পরে তার সিদ্ধান্ত আজকে তাদের ময়না তদন্ত হবে এবং সেই লাশগুলি বাংলাদেশ যে কলকাতা স্থিত যে উপ হাই কমিশনার অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে দ্রুত তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায়, সেটা কিন্তু একজন লিয়াজ অফিসার নিয়োগ করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ভুক্তভোগী পরিবারদের জন্য যা যা প্রয়োজনীয় তা নিশ্চিত করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে দাওয়াত দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। তার বাংলাদেশে এসে ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উন্নয়ন কাজের নামে চলছে খোঁড়াখুড়ি। প্রগতি সরণি থেকে বাড়িধারা হয়ে রামপুরা মূল সড়কে যেমন ভোগান্তি, তেমনি এর বাইরে অন্যান্য সড়কগুলোর চিত্র কম ভয়াবহ নয়। কোথাও রাস্তার বড় অংশ কেটে বসানো হচ্ছে পাইপ, কোথাও দীর্ঘদিন খোলা থাকছে
গর্ত, ফলে যানজটের পাশাপাশি স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। শাকিলের ক্যামেরায় মশির অনিকের রিপোর্ট। রাজধানীর বাড়িধারা হয়ে প্রগতি সরণি, এই সড়ক দিয়ে প্রতিদিন ছুটছে লাখো মানুষ, কিন্তু এই সড়কের পুরো অংশে চলছে গন্তব্যর পানি শোধনাগারের পাইপলাইন বসানোর কাজ। কোথাও বড় অংশ জুড়ে খোঁড়া রাস্তা, কোথাও নির্মাণ সামগ্রী পড়ে আছে সড়কের ওপর, ফলে কয়েক লেনের রাস্তা কোথাও কোথাও সংকুচিত হয়ে এসেছে এক লেনে। একটা গাড়ি ধীর হলেই পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র, ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। লিংক রোড থেকে আপনার সকালে নতুন বাজার আসতে সময় লাগে 25 মিনিট, এখন লাগে প্রায় 15-2 ঘন্টা। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারি, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এই পথে নিয়মিত চলাচলকারীদের হিসেবে প্রগতি সরণি দিয়ে বাড়িধারা হয়ে রামপুরা, এরপর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যেতে সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যাচ্ছে যানজটে। আগে যেখানে আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো জ্যামের কারণে, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। বিশেষ করে আপনার যমুনা ফিচার পার্ক এবং তারপর পর্যন্ত মানে টোটালি আপনার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগতেছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, লোকজন যেতে পারছে না, রোড পার হতে পারছে না, এটা আমাদের ভোগান্তি না? অনেক ওয়ার্কিং উমেন, মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যান এটার একটা কোনো রাস্তা খুঁজে যান বার করে। রাজধানীর আরেক প্রান্তে আশকোনা হজ ক্যাম্প ঘেঁষা সড়কেও খোঁড়াখুড়ি। এখানে যানজটের চেয়ে বড় সমস্যা চলাচলের পথটাই নেই। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় মূল সড়কের সঙ্গে সংযোগ হারিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছেন সাঁকো। এলাকাবাসীরা সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণ এই পথ পার হচ্ছেন প্রতিদিন। শ্বাস করে পড়ে গেছে এই গর্তের মধ্যে। এই রাস্তাগুলো তাড়াতাড়ি দ্রুত এগুলো সংস্কার করা দরকার। এটা ভেঙে যাওয়া স্বাভাবিক, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এটা আসা বাচ্চা কোলে নিয়ে আসলাম, এটা আসা রিস্ক। মাদ্রাসার ছেলে মেয়েদেরও অনেক সময় বৃষ্টি হইলে পিছ লাগে, পড়া যায়। এমনকি আমার ওয়াইফ, আমার পরিবার এখানে পড়া পায়ে ব্যথা হয়েছে, আমরা হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া লাগছে। একদিকে রাজধানীর প্রধান সড়কে যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সংযোগ সড়কে মানুষের স্বাভাবিক চলাচলই বন্ধ। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন, মূল রাস্তায় কাজ শেষ হবে দ্রুত, চেষ্টা চলছে ওয়াসার সাথে সমন্বয়ের। আমরা তাদেরকে বলেছি যাতে করে দ্রুত কাজগুলো শেষ করা যায়, তারা তাদের মতো করে চেষ্টা করছে, আশা করছি তাড়াতাড়ি শেষ করবে ওরা। এই খোঁড়াখুড়ির বিষয়টা না থাকলে তো আর উন্নয়ন কাজ করা যাবে না, সেই পর্যন্ত একটু জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু প্রশ্ন, কাজ চলাচলকালে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব কার? রাস্তা কাটার পর নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে কিনা সেটি দেখবে কে? আমরার নিচে থেকে একটা ডিপার্টমেন্টের আওতায় সব থেকে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়ে যেত। তখন আর এই যে চিঠি চালাচালি, ওয়াসাকে অবগত করা, রাজককে অবগত করা, কিংবা তারা আমাদেরকে অবগত করা, এই বিষয়গুলো তখন আর থাকতো না। রাজধানীবাসী বলছেন, উন্নয়নের বিরুদ্ধে নন তারা, কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে, এটা সরকার উদ্বিগ্ন নয়, পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে, কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষ মারা যেত, নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। 1 বছর বয়সে বেশি সবাইকে এই টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। 14 উপজেলায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর প্রথম ডোজ দেয়া হবে। 14 দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে 26 সেপ্টেম্বর, 25 অক্টোবর। 1 বছর বা তার চেয়ে বড় সকল বয়সীদের এই টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না। তবে আমরা ওয়ারিড নাই, ইনশাল্লাহ। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
বাজেট বরাদ্দ দ্বিগুণ, কিছু উন্নয়ন পরিকল্পনা আর স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করাই সরকারের প্রথম 6 মাসে এই খাতের বড় অর্জন। এছাড়া দ্রুততম সময়ে হামের টিকা সংগ্রহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং 1 লাখ জনবল নিয়োগের ঘোষণাকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা যায়। তবে বাস্তবে হাসপাতালের স্বাস্থ্যসেবায় এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান মিসবা প্রতিবেদন। দেখতে দেখতে প্রায় 55টি বছর সংকট থেকে বের হতে পারেনি দেশের স্বাস্থ্য খাত। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্তে আটকে আছে স্বাস্থ্যের চাকা। বিএনপি সরকার ক্ষমতায় এসে কিছু সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর, উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রাথমিক স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব, নগর স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা, ই হেলথ কার্ড চালু আর জেলা সদর হাসপাতালে সেবা পরিধি বাড়ানোয় গুরুত্ব দিয়েছে সরকার। এছাড়া মফস্বলে 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং পরিপূর্ণ সেবা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন এখনও শুরু হয়নি। ফলে হাসপাতালগুলো চলছে আগের মতোই, ভোগান্তি কমেনি রোগীদের। যতটা পরিকল্পনা এবং ঘোষিত হয়েছে সেই তুলনায় কিন্তু কাজের অগ্রগতি সমতালে চলছে না। কেবলমাত্র টাকা বৃদ্ধি দিয়েই সেবার মান অর্জন করা যায় না। সেজন্য দরকার একটি বিজ্ঞান ভিত্তিক এবং দেশের মানুষের মনস্কতার সাথে সাযুজ্যপূর্ণ একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা। স্বাস্থ্য খাতের সংকটের ক্ষত গভীর। সাময়িক পদক্ষেপের পাশাপাশি কাঠামোগত বড় পরিবর্তন ছাড়া সেই ক্ষত সারানো সম্ভব নয়। তাই টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের এই যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে, এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। এখন যতদূর হয়েছে আমি বললাম সার্বিক মূল্যায়নের সময় আসেনি, কিন্তু এখন দ্রুত না হলে পরের 6 মাসে আপনার সঙ্গে আলোচনায় কিন্তু বলতেই হবে যে এগোচ্ছে না। অবকাঠামোগত পরিবর্তন ছাড়া কিন্তু এই ধরনের যে হঠাৎ যে স্বাস্থ্য সমস্যা এবং যে দুর্যোগগুলো, স্বাস্থ্য দুর্যোগ বলবো, এগুলোর মোকাবেলা কিন্তু সম্ভব হবে না। মেডিকেল শিক্ষার মান বৃদ্ধিতেও বড় কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি সরকার। উল্টো অনুমোদন দেওয়া হয়েছে 2টি মেডিকেল কলেজের। কিছু ভালো সিদ্ধান্তের মাঝে এটিকে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন ও 22 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এই অভিযান চালানো হয়। 55 বিজিবি ব্যাটালিয়ন দুপুরের সংবাদ সম্মেলনে জানায়, জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকানো ছিল অস্ত্র ও গুলি। প্রাথমিক ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে এসব মজুত করেছিল দুষ্কৃতিকারীরা। জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে তৎপরতা চলছে। বিজিবি জানায়, গেল 3 মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের গভীর অরণ্যের ভেতর থেকে আমরা 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন এবং 22 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন জব্দ করতে সক্ষম হই। ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তারল্য। এর নেতিবাচক প্রভাব পড়ছে আমানতের মুনাফায়। ব্যাংকগুলো 0.50 থেকে 1% পর্যন্ত কমিয়েছে আমানতের সুদ হার। ফলে মূল্যস্ফীতি বিবেচনায় সঞ্চয়কারীদের প্রকৃত আয় কমে যেতে পারে, সঞ্চয়ের আগ্রহ হারাতে পারেন আমানতকারীরা। যদিও ব্যাংকাররা বলছেন, বাজার ব্যবস্থাপনার মাধ্যমেই এই হার নির্ধারিত হচ্ছে। আর বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগের বিকল্প সুযোগ না থাকায় ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন গ্রাহকরা। এর সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। জ্বালানি সংকট ও বৈশ্বিক নানা সমস্যায় নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের। ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা নেমেছে তলানিতে। সর্বশেষ গত জুন শেষে এ খাতের প্রবৃদ্ধি মাত্র 4.47%, যা 3 দশকের মধ্যে সবচেয়ে কম।
ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তারল্য। জুন শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4 লাখ কোটি টাকার উপরে। এক মাস আগেও যা ছিল 3,37,000 কোটি। ঋণের চাহিদা কমা ও উদ্বৃত্ত তারল্যে নতুন আমানত সংগ্রহে আগ্রহ নেই ব্যাংকগুলোর, যে কারণে কমিয়ে দিচ্ছে আমানতের সুদহার। ঋণ আমানতের সুদহারের ব্যবধান 4% নির্ধারণের পর নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নামিয়ে আনাই ব্যাংকগুলো আমানতের সুদহার কমিয়েছে 0.50 থেকে 1%। ফলে চলতি মাসে আমানতের গড় সুদহারে নেমে আসতে পারে 8.5 থেকে 9% মধ্যে, যা জুনের মূল্যস্ফীতির চেয়েও কম। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ব্যবস্থার মাধ্যমেই ঠিক হচ্ছে সুদের হার। এটা ইটস এ কোশ্চেন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমার যদি আজকে ডিপোজিটের ইউটিলাইজেশন থাকতো, আমার যদি ইনভেস্টমেন্ট চাঙ্গা থাকতো, তা আমি তো আরও বেশি রেটে মানুষের হাতে পায়ে ধরে ডিপোজিট আমরা নেই না। এখন আমাদের ইউটিলাইজেশন নাই, যারা ভালো কাস্টমার তারা পারলে পুরা মানে লোনের আউটস্ট্যান্ডিংটাকে জিরো করে রাখে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে আমানতের সুদহার কম হলে ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হবেন আমানতকারীরা। এতে সঞ্চয়ে আগ্রহ হারানো স্বাভাবিক। তবে দেশে বিনিয়োগের বিকল্প না থাকায় গ্রাহকরা বাধ্য হচ্ছেন টাকা রাখতে, আর এর সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। পুঁজিবাজার অথবা বন্ড মার্কেট, সেখানেও যেহেতু বাংলাদেশের জনগণের জন্য খুব বেশি ক্ষেত্রটা প্রস্তুত না, কে টাকা না রেখে অন্য কোথাও যাওয়ার খুব বেশি আসলে সুযোগও কিন্তু নেই। এখন বাংলাদেশে ব্যাংকিং সেক্টর তারা হয়তো এই সুযোগটা এখন নিচ্ছেন যে সুদের হার কমানোর পরেও ডিপোজিটররা এখানেই হয়তো টাকাটা রাখবেন। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এ কারণে কিছুটা কমানো হয়েছে নীতি সুদহার। বিনিয়োগ বাড়লে আমানতের সুদহার এমনিতেই বাড়বে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। যদি সহনীয় মাত্রায় ঋণ সুদহার রাখতে হয় তবে আমানতের বিপরীতে সুদহারও কমাতে হবে। এরই প্রাথমিক ধাপ হিসেবে কিছু কিছু ব্যাংক সুদের হার কমাচ্ছে। এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। এটা আরেকটার সাথে কোরিলেটেড, অর্থাৎ একটাকে যখন সবগুলিকে একসাথে অ্যাড্রেস করা কখনোই সম্ভব না। একটি যখন সমাধান হবে ওটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে অন্যটার উপর, তো অন্যগুলিও তখন সহনীয় মাত্রায় নেমে আসবে। ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য বাড়াই কমেছে সরকারি বিল বন্ডের সুদের হারও। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের খবর এবার। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ওপেন ট্রেনিং সেশন রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু কি তাই, অনুশীলনের ফাঁকে সেলফি আর অটোগ্রাফের আবদারটাও মিটিয়েছেন স্মিথ, হ্যাজেলউড, কামিন্সরা, যেখানে হাত ছোঁয়া দূরত্বে পছন্দের ক্রিকেটারের সাথে কথা বলেছেন ভক্তরা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রতি সিরিজেই দেখা মিলবে এমন দৃশ্যের। ম্যাকাই থেকে সহকর্মী হাসান আল মারুফ জানাচ্ছেন বাকিটা। আমার পেছনে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনরা ব্যাট করছেন আর বল হাতে ছুটছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা। নেটে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে। আর সেই অনুশীলন দেখতে এখানে ভিড় জমিয়েছেন অনেক অজি সমর্থক। অস্ট্রেলিয়ানরা ব্যাট করছেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে বেশ কাছ থেকেই দর্শকরা উপভোগ করতে পারছেন নিজ দলের ব্যাটিং, এবং প্রিয় তারকাদেরকে তারা কাছ থেকে দেখতে পাচ্ছেন, অটোগ্রাফ চাচ্ছেন, সেলফি তুলছেন, আর হাসি মুখে সে আবদার মেটাচ্ছেন হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না ক্রিকেটে, অনুশীলন দেখার সুযোগ পায় না ক্রিকেট ভক্তরা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সুযোগটা করে দিয়েছে ম্যাকাইতে বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে। সেই সুযোগটা পেয়েছেন দর্শকরা নিজ দলের অনুশীলন কাছ থেকে দেখার। নেটে একই ফ্রেমে 3 অজি তারকা মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড। পেছনে নেট ধরে দাঁড়িয়ে আছেন একদল অজি সমর্থক। হাত ছোঁয়া দূরত্ব থেকে দেখছেন প্রিয় ক্রিকেটারের ব্যাটিং। আরেক পাশে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সরা বোলিং এ। পাশ থেকে আরো কিছু সমর্থক দাঁড়িয়ে অজিদের অনুশীলন দেখতে। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের আগে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনুশীলন সেশন। স্মিথ, হ্যাজেলউড, কামিন্সদের দেখেই ছুটে আসছেন একদল খুদে সমর্থক। সেলফি তুলছেন, ব্যাট, জার্সি, ক্যাপে নিয়েছেন অটোগ্রাফ। ক্রিকেটাররাও হাসি মুখেই সবার আবদার মেটাচ্ছেন। And Mitchell Stark, and then I got Pat Cummins and Cam Green on my hat. I have Cameron Green, Josh Hazelwood, Mitchell Stark, Pat Cummins, and Josh Lewis. Oh, great.
এই ক্ষুদে সমর্থকদের কেউ কেউ হয়তো বড় ক্রিকেটার হবেন, কেউ কেউ আছেন এখান থেকেই স্বপ্ন দেখবেন ক্রিকেটার হবার, আর তাদেরকে অনুপ্রাণিত করতেই এমন আয়োজন করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ডারউইনেও অনুশীলনের ফাঁকে বেশ কিছু সময় সর্বসাধারণের জন্য রাখা হয়েছিল বিশেষ সেশন, যেখানে প্রিয় ক্রিকেটারদের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিল অজি সমর্থকরা। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিটা সিরিজেই একটা দিন এভাবেই সুযোগ করে দেয় সমর্থকদের জন্য প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সঙ্গেই থাকুন।